শুক্রবার দিন হুটহাট করে মিটিং এ বসলো সেনাবাহিনীর জেনারেলদেরকে নিয়ে যে সশস্ত্র বাহিনী তার হাতে আর নাই। একটা সময় একটা সময়ে আমাদের সময়ে অফিসারদেরকে নেওয়া হতো পরিবার দেখে যাচাই বাছাই করে। সেনাবাহিনীতে অফিসারদেরকে নেওয়া হতো সেই পাকিস্তান আমল থেকে ব্রিটিশ আমল থেকে একই পুরা এটা পুরনো নীতি। এটা পারিবারিক ব্যাকগ্রাউন্ড যাচাই বাছাই করে একটা অফিসারকে নেওয়া হতো। কেন জানেন? আপনি বাংলাদেশ ব্যাংকের প্রধানের পদে যদি আপনি এমন একটা ব্যক্তিকে বসিয়ে দেন যার সারা জীবন দারিদ্রতা ছিল, যার সারা জীবন দেখে এসেছে দারিদ্রতা, সে কিন্তু সুযোগ পেলে যখন দেখবে হাজার হাজার কোটি টাকার দায়িত্ব তার কাছে পড়েছে, তার কিন্তু নিজের অসৎ হওয়া যাওয়ার সম্ভাবনা বেশি। এবং সে চুরিতে আপনি দেখেন বাংলাদেশের এই শেখ হাসিনা রাখাল ছেলেকে বসিয়েছিল বাংলাদেশ ব্যাংকের চেয়ারম্যান, সারা বাংলাদেশ কিন্তু খালি করে দিয়েছে, সারা বাংলাদেশ ব্যাংক খালি করে দিয়েছে এবং সেই ফলশ্রুতিতে বাংলাদেশের প্রতিটা ব্যাংক এখন খালি হয়ে গেছে। শুধু এক রাখাল ছেলে এসে শুরু করে দিয়েছিল। বড় বড় আতিউর রহমান, আতাউর রহমান। একইভাবে, হ্যাঁ, একইভাবে বাংলাদেশ সেনাবাহিনীতে কি জন্য? যেহেতু একটা নেতৃত্ব তার হাতে যায়, একটা অফিসার যখন হয় তার হাতে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের নেতৃত্ব আসে। সেই সেকেন্ড লেফটেন্যান্ট থেকে আরম্ভ করে বিভিন্ন পর্যায়ে যত সিনিয়র হয় তার নেতৃত্বের পরিমাণ, সংখ্যা, সৈনিকের, তার আন্ডারে সৈনিকের পরিমাণ, দায়িত্বের পরিমাণ এবং অস্ত্রশস্ত্রের পরিমাণ বাড়তে থাকে। সেই ব্যক্তি যদি একটা বাজে ধরনের পারিবারিক ব্যাকগ্রাউন্ড থেকে আসে, সেই ব্যক্তি কিন্তু এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় তাকে কিন্তু বিশ্বাস করার দায়িত্ব দেওয়া উচিত না। যেহেতু সারা বাংলাদেশে একটা ভোট ডাকাত, ভোট চোর, ব্যাংক চোর এসে বাংলাদেশের ক্ষমতা দখল করেছে, জনগণের ভোট চুরি করে, সে বসিয়ে দিয়েছে আরেকদম ওই ধরনের একটা নোংরা কলঙ্কিত পরিবারের ব্যাকগ্রাউন্ডের একটা লোককে বসিয়ে দিয়েছে, বাহিনী প্রধান হিসেবে বসিয়ে দিয়েছে। এবং সব জায়গায় দেখেন, পুলিশেও তাই, চরিত্রহীন সব লোকজন এখন নিয়ন্ত্রণ করছে এদেরকে। সব বাহিনী প্রধান থেকে সরাসরি রয়ের কাছে রিপোর্টিং করে এরা। এরা দেশের দেশদ্রোহী। দেশদ্রোহিতার শাস্তি হচ্ছে ফায়ারিং স্কোয়াড এবং অথবা ফাঁসি। সুতরাং আমি এখনো ওয়ার্নিং দিচ্ছি, মেজর সিনহার যদি বিচার না হয় তার জন্য উনি দায়ী। বাংলাদেশের সেনাবাহিনীর প্রতিটা অফিসার এবং সৈনিক এখন সবাই একত্রিত হয়ে গেছে। এখন একটা সময় ছিল পৃথিবীর ইতিহাসে সকল স্বৈর শাসক বা অত্যাচারী শাসক বেশি বেশি পয়সা, বেশি বেশি উপঢৌকন দিয়েছে তাকে ক্ষমতায় রাখার জন্য, তার সেনাবাহিনীকে, তার বিভিন্ন প্রশাসনকে এইভাবে। কিন্তু তারা খেয়ে পরে মোটাও হয়েছে, কিন্তু সময় মতো কিন্তু তাকে আবার পিছন থেকে চাকরটা মেরেছে, ওই স্বৈর শাসককে। আপনি এর একটা বিকল্প পাবেন না সামগ্রিক ইতিহাসে সারা পৃথিবীতে। একই ভাগ্য হাসিনার ঘটতে যাচ্ছে। কারণ পয়সা দিয়েছে, পয়সা খেয়েছে। এসএসএফ এর অফিসারদেরকে যা বেতন তার থেকে 10-15 গুণ বেশি আরো ঢেলে ঢেলে দেওয়া হয়। সেনাবাহিনী, এই বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশের সবার একই অবস্থা। এর মাঝখানে নিষ্পেষিত আছে, কিন্তু একই জিনিস কিন্তু সৈনিকদের কারণ তাদেরকে একটু বেশি বেশি ভাত দিয়ে, বেশি বেশি ছুটি দিয়ে তাদেরকে একটু খুশি রাখা হচ্ছে। কিন্তু তারা বুঝতে পারছে যে স্যারেরা গাড়ি দৌড়াচ্ছেন 50 লাখ টাকার, 60 লাখ টাকার, বিভিন্ন সরকারি কন্ট্রাক্ট পেয়ে স্যারেরা বড়লোক হচ্ছেন। স্যারেরা কি এত বোকা মনে করে যে আমরা সব বুঝি না? সৈনিকরা কিন্তু তাকিয়ে দেখছে। আজকাল কিন্তু সেনাবাহিনীতে আগে সৈনিক আসে না, সেনাবাহিনীতে কিন্তু বা সশস্ত্র বাহিনী কিন্তু অনেক শিক্ষিত ছেলেপেলেরা আসে, মাস্টার্স পাস করে আসে। চাকরি না পেয়ে তারা বিভিন্নভাবে মাস্টার্স পাস করে আসে, অনেক জ্ঞানী, বুদ্ধি, বিচক্ষণ ছেলে পেলে কিন্তু এই সশস্ত্র বাহিনীতে আছে। তারা কিন্তু তাকিয়ে দেখছে। স্যারেরা কিন্তু এই অবৈধ প্রধানমন্ত্রীর ঘুষ খেয়ে তারা কিন্তু দেশ এবং জনগণকে বিক্রি করে দিচ্ছে ভারতের কাছে। তারা কিন্তু আর বরদাস্ত করবে না। সময় শেষ হয়ে ধন্যবাদ আসছে। দেলোয়ার ভাই। দেলোয়ার ভাই ধন্যবাদ। ইলিয়াস, আপনি কি মনে করেন মেজর সিনহা রাশেদ হত্যাকাণ্ড নিয়ে? তো দেলোয়ার ভাই, আহ, এই যে পরিস্থিতি, আপনারা যেটি বলছিলেন যে সামগ্রিক পরিস্থিতিতে সরকার ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে, সেনাবাহিনীর ভেতরে একটি ক্ষোভ আছে, সাধারণ মানুষের ভেতরে 95% মানুষের মানুষই ক্ষুব্ধ, প্রচন্ড রকম ভাবে ক্ষুব্ধ। তো সেই জায়গায় আমরা দেখলাম যে গতকাল যুগ্ম সচিব পর্যায়ে একটি প্রমোশন দেওয়া হয়েছে, প্রায় বেশ লম্বা তালিকা, 97 জন। হ্যাঁ। তো কতজন দেলোয়ার ভাই আপনার কি? 97 জন। আসলে 97। এটা তাড়াহুড়া করে। যে এই প্রশাসনে কিন্তু একটা সময় যারা 10,000 টাকা বেতন পাইতো তারা এখন বেতন পায় 70,000 টাকা, যেভাবে আরো তাদের বেশি। বেতন বাড়ানো হয়েছে, সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে। তো হঠাৎ করে এই যে করোনা সংকট, অর্থনৈতিক সংকট, এত কিছুর মধ্যে এতজনকে যে পদায়ন করা হলো, এদের বসারও তো জায়গা নেই। এখানে বিষয়টা হলো যে গত শুক্রবারে। আরেকটু যোগ করি আমি, এটা কিন্তু পূর্ব নির্ধারিত না কিন্তু দেলোয়ার ভাই, এটা কিন্তু হঠাৎ করেই সিদ্ধান্ত, হঠাৎ করে এটা হয়েছে। এটা জি জি, আমি সেটাই বলছি। তো আপনাকে এটা ব্যাকগ্রাউন্ডটা জানতে হলে জানতে হবে যে এই ফ্যাসিস্ট হাসিনা শুক্রবার দিন হুটহাট করে মিটিং এ বসলো সেনাবাহিনীর জেনারেলদেরকে নিয়ে। সেনাবাহিনীর জেনারেলদেরকে নিয়ে বসলো
এবং তাকে যতবারই শেখ হাসিনা ক্ষমতায় অবৈধভাবে আছে বা প্রথমবার নির্বাচনের মাধ্যমে আসছে, যেভাবেই আসছে ওইদিকে যাচ্ছি না। সরি, আমার একটু 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 ইন্টারাপ্ট করতে হলো, আসল প্রশ্নের উত্তরটা দেওয়া হয়নি কেন। রাতারাতি 97 জনকে প্রমোশন দেওয়া হলো জি যুগ্ম সচিব থেকে জি অতিরিক্ত সচিব। জি শর্ট করে বলে দিব, অনেক সময় হচ্ছে যেহেতু শেখ হাসিনা বুঝে ফেলেছে এই কয়েকদিনে, গত দুই এক মাসে, যে সশস্ত্র বাহিনী তার হাতে আর নাই। জেনারেল আজিজ উনার কথায় দৌড়াচ্ছেন, লাফাচ্ছেন, কিন্তু জেনারেল আজিজ যখন সশস্ত্র বাহিনী বা সেনাবাহিনীর স্বার্থ এবং দেশের স্বার্থ না দেখে, উনি কিন্তু আর তখন সেনাবাহিনী প্রধান না, তো উনি তখন হয়ে যান একজন ব্যক্তিমাত্র আজিজ। এবং সেই ব্যক্তিমাত্র আজিজ কিন্তু শেখ হাসিনার কোনো কাজেই লাগবে না, এটা শেখ হাসিনা ভালো করেই জানেন। এবং জেনারেল আজিজ, সশস্ত্র বাহিনীর সমর্থন কিন্তু জেনারেল আজিজের উপর থেকে উঠে গেছে অলরেডি। সেই জন্য শেখ হাসিনা চিন্তা করছে যে রাতারাতি ঢালাওভাবে সিভিল প্রশাসনের প্রমোশন দিয়ে দেখি এরা যদি আমাকে বাঁচাতে পারে। কেউই ওনাকে বাঁচাতে পারবে না, কোনোই লাভ হবে না, তাদেরও কোনো ক্ষমতা নাই, কারণ সামনে ডিসেম্বরে কিন্তু বেতন ভাতার টাকা দেওয়া শেষ হয়ে আসছে। এইগুলা সব হচ্ছে ওই যে ড্রাউনিং ম্যান ক্যাচেড এ স্ট্র, একটা ডুবন্ত মানুষ কিন্তু বাঁচার জন্য একটা খড় যদি ভেসে থাকে তাও ধরার চেষ্টা করে। শেখ হাসিনা এখন তাই চেষ্টা করছে, কোনো লাভ হবে না এটাতে। তো আপনি বলছিলেন, এই প্রসঙ্গে বলছিলেন যে তিনি জেনারেলদের সঙ্গে কি বৈঠক করেছেন, জি, এই বৈঠকের বিষয়বস্তু কি ছিল একটু কি? এই বৈঠকের নানাবিধ বিষয়বস্তু ছিল, আমি যতটুকু জেনেছি তার মাঝখানে একটা প্রধান ছিল যে অর্থনৈতিক খারাপ অবস্থা। দ্বিতীয় জিনিসটা ছিল যে যেহেতু ভীত সন্ত্রস্ত সেনাবাহিনী যে সময় ক্ষমতা নিয়ে নেবে, হুইচ ইজ ট্রু, কারণ দেশের স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থেই সেনাবাহিনীকে আসতে হবে, সশস্ত্র বাহিনীকে আসতে হবে। এবং উনি একটু প্যাসিফিকেশনের জন্য, একটু সমন্বয়ের জন্য ওনাদেরকে ডেকেছিলেন। কিন্তু উনি এবং সেনাবাহিনীর উপর লেভেলের অফিসারদের উপর একটু কড়াকড়ি নজর রাখার চেষ্টা করছেন, কিন্তু লাভ নাই। ওই যে আশেপাশে যাদেরকে মোটা মোটা বেতন দিয়ে, অতিরিক্ত দিয়ে 300% বেতন বাড়িয়ে পুষেছেন, তারা কিন্তু ওনাকে কামড় দেওয়ার জন্য, দেশের স্বার্থে কামড় দেওয়ার জন্য প্রস্তুত। কথা বলতে দেলোয়ার ভাই, আমরা শেষ দিকে আপনার মন্তব্য জানতে চাই। আমি শুধু একটা উদাহরণ দিয়ে টানবো, বাংলাদেশিদের জন্য এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জন্য একটা শিক্ষণীয় বিষয়। আপনারা দেখেন, আমরা সবসময় কথায় কথায় কিছু বলতে গেলে আমরা হিন্দু মুসলমান টানি, এইসব ব্যবসা বন্ধ করতে হবে। আপনারা তাকিয়ে দেখেন নেপাল, যেখানে নেপালের 81.3% জনগণ হচ্ছে হিন্দু, তারা কিন্তু আজকে ভারতের বিরুদ্ধে চলে গেছে। যেই ভারতের সাথে নেপালের 1947 সালে চুক্তি হয়েছিল, যেখানে নেপালের গোর্খা গিয়ে ভারতের গোর্খা বাহিনী তৈরি করে, এবং সেই গোর্খা বাহিনী কিন্তু ভারতের অন্যতম শক্তিশালী একটা বাহিনী। বিভিন্ন ধরনের সীমান্তে এবং চায়নার সাথে বিভিন্ন যুদ্ধে কিন্তু এই বাহিনী অংশগ্রহণ করে, কিন্তু প্রাণের বিনিময়ে ভারতকে সাহায্য করে, যার বিনিময়ে নেপাল প্রতি বছর $1 বিলিয়ন পায় বেতন ভাতা হিসাবে, এবং পেনশন হিসাবে প্রায় অলমোস্ট আরো $1 বিলিয়ন পায়। সেইটারও লোক সংবরণ করে নেপাল একটা হিন্দু দেশ হয়েও ভারতের বিরুদ্ধে দাঁড়িয়েছে মাথা উঁচু করে। আমি বাংলাদেশি এবং বাংলাদেশি সশস্ত্র বাহিনীকে বলবো, দয়া করে আপনারা নেপালের কাছ থেকে শিখেন, পাশের একটা হিন্দুদের কাছ থেকে শিখেন, হিন্দু দেশের কাছ থেকে শিখেন। আমার প্রতিবেশী একটা নেপালি ক্যানেডিয়ান আমাকে খুব সম্মান করে, পছন্দ করে, এবং আমিও তাকে সেরকম সম্মান করি, পছন্দ করি। নেপালের কাছ থেকে শিখেন কিভাবে দেশপ্রেমিক হতে হয়, কিভাবে দেশের জন্য কাজ করতে হয়। আপনারা নিজের সন্তানকে যদি আজকে সুরক্ষিত স্বাধীন বাংলাদেশে না রেখে যেতে পারেন, বারবার স্মরণ করিয়ে দিচ্ছি, এই ভারতের সিনহাদের ভারতের প্রদীপ যেভাবে সিনহাদেরকে গলায় পাড়া দিয়েছে, ঠিক এইভাবে ভারতের প্রদীপরা কিন্তু আপনার সন্তানের গলায় পাড়া দিয়ে হত্যা করবে। এইভাবে বিভিন্ন ধরনের ইসকনের সদস্যরা কিন্তু তারা ধর্ষণ করবে। আপনারা দয়া করে স্বাধীন বাংলাদেশ নিশ্চিত করেন, ভারতকে বিতাড়িত করেন, এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটান। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করব।